আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার ভোটাররা হচ্ছে আপনার নির্বাচক মণ্ডলী, তাদের সাথে তো মকারি করা উচিত না। ইসলামকে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি এনাইলেট করে বাদ দিয়ে আপনি পলিটিক্সকে ভাববেন। যদি এরকম হতো যে না আরো বেশ কিছু আসন দেওয়া যেত আপনাদেরকে, তাহলে কি এই অবস্থাটা তৈরি হতো? আপনার কি মনে হয়? ধরেন জামাতের ক্ষেত্রে এখন জামাতের সমস্ত দায় কিন্তু এনসিপি নিতে হচ্ছে না, যে কোনো টপিকের নানান রকমের মন্তব্যের দায় তো এনসিপির ঘাড়ে আসছে। প্রাণ ভোমরা ছিল এই ভয়টা যে আমাকে রাজাকার বলবে, এই ভয়ে আমরা কথা বলতে, অনেকেই হয়তো কথা বলতে চাইতো না। জামাতের সঙ্গে এনসিপির অ্যাফিলিয়েশনটাকে আপনি সমর্থন করেন না করেন না? মানে এনসিপি আমি খুব ওন করি, মানে এই পার্টিটাকে আমি নিজের হাতে গড়ে তোলা সংগঠন। কতগুলো সিট পেতেন আমার? উনি আমার হাতে চকলেটের 2টা বক্স ধরাই দিছিলেন যে তোমরা মিল্লা খাইও। উনি ধারণা করেন যে হাসনাত, আমি, নাহিদ, আক্তার সবাই আমরা মিলে আমরা একসাথে বসে আড্ডা দিয়ে আমরা পলিটিক্স করি, আমাদের তো মিটিং করার সময় চকলেট প্রয়োজন, তো আমাদেরকে চকলেট দিয়ে গেছে। মানুষ যে পরিমাণ রেসপেক্ট করতো, যে পরিমাণ ভালোবাসা ছিল, যখনই পলিটিক্যাল পার্টিটা ফর্ম হয়ে গেল, পলিটিক্যাল পার্টি করে ফেলবেন, তখন আপনাকে সবসময় পার্টিজান হিসেবে দেখা হবে, তখন আর আপনাকে বিপ্লবী শক্তি হিসেবে দেখা হয় না। যে আপনারা কিছু তো বিএনপির সঙ্গে যেতে পারতেন, কিছু জামাতের সঙ্গে। পলিটিক্স করব এই মর্মে আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। সিরিয়াসলি? হ্যাঁ। ইট ওয়াজ ক্রেজিয়েস্ট ডিসিশন এভার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। ডেফিনেটলি আমি তো সঙ্গে আছি, এবং যিনি আমার সঙ্গে আজকের এই সন্ধ্যায় আছেন তাকে দেখলে আপনারা সবাই চিনবেন। তবুও ফর্মালিটিস অনুযায়ী তার পরিচয়টা একটু করিয়ে দিতেই হবে। তিনি আমাদের সবার প্রিয় সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। সবার প্রিয় কথাটা কি ঠিক হলো? না, আমার কাছে মনে হয় না ঠিক। রাজনীতিতে এই একটা বিষয় বোধহয় মানে খুবই ইন্টারেস্টিং, সবার প্রিয় হওয়া যায় না, রাইট? তাহলে আপনি রাজনীতি করছেন না, করতেও পারবেন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার এনসিপির সঙ্গে যুক্ত হওয়া, এবং দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যুক্ত হওয়া, আর একটা হচ্ছে যুক্ত হওয়ার পরেও আপনার এখন যে অবস্থানটা, সেটা নিয়ে আমরা মোটামুটি ধোঁয়াশার মধ্যে আছি। কারণ আমরা ধরে নিয়েছিলাম যে এনসিপির হয়ে আপনি নির্বাচন করবেন, এনসিপির পরবর্তীতে জামাতের সাথে লিয়াজও করা, এবং ওই সময়টাতে আমরা দেখলাম যে বাংলাদেশের যারা এনসিপি করতেন, বিশেষ করে খুবই প্রমিনেন্ট কিছু ফেস, আপনি তাসনিম যারা, আমি যদি ভুল না বলে থাকি, তারা একটা জায়গা থেকে এক ধরনের প্রতিবাদ করলেন যেটা আসলে পক্ষেও না বিপক্ষেও না, এবং এরকম একটা পোস্টে কিভাবে আসলে এটা ঘটেছিল 4 আগস্ট। 4 আগস্ট আমার হাজব্যান্ডকে আমাকে মাহফুজ আলম ফোন করেন, এবং তারা মুভমেন্ট কেন্দ্রিক একটা নাগরিক কোয়ালিশন বা একটা সিভিল সোসাইটির এটা কি বলে সহায়ক শক্তি তৈরি করতে চান, এটা বলেন, এবং আমি যাতে সেখানে যুক্ত থাকি। কারণ আমরা কিন্তু আসলে যোগাযোগ করাটা খুবই মুশকিল ছিল, ফ্রিকোয়েন্ট যোগাযোগ ছিল না। সো 4 আগস্ট একবার, এর মধ্যে আর কোনো যোগাযোগই ছিল না, 4 আগস্ট একবারে যোগাযোগ হয়। আপনাদের রাজনৈতিক দল করাটা কি সমীচীন হয়েছে? এটা নিয়ে আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় যে অবশ্য এটার অনেকগুলো ফ্যাসেট থেকে আমার মানে করতে হবে, বিবেচনা করতে হবে। আমার মনে হয় না সে সময়টা আমাদের আছে। আমি যদি মনে করি যে এইটা নিয়ে অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস হবে আসলে। যেহেতু আপনি রাজনীতি সচেতন একজন মানুষ, রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, এবং আপনারও জার্নিটা খুব ইন্টারেস্টিং আমার কাছে যেটা মনে হলো। সো বাংলাদেশের এরকম একটা অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল তৈরি করা, কি মনে হয়, খুব ইনব্রিফলি যদি আপনার কাছ থেকে জানতে চাই? ইনব্রিফ যদি বলি যে রাজনৈতিক দল করার এক রকমের প্রয়োজনীয়তা ছিল, রাজনৈতিক দল না করে আরো অনেক কিছু করা যেত। কিন্তু বাংলাদেশের মতো পলিটিক্যাল কালচারে এটা আমরা করতে পারতাম কিনা সেটা আমি জানি না, এটা গড নোজ। কিন্তু মানে রাজনৈতিক দল না তৈরি করলে আসলে ঐকমত্য কমিশনও বসতে পারতাম না আমরা। এবং এরকম অনেকগুলো সিচুয়েশন তৈরি হচ্ছিল ডে বাই ডে, যে রাজনৈতিক দল ছাড়া আসলে কোনো মূল্য নাই বাংলাদেশের পলিটিক্সে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল। কিন্তু ইউজুয়ালি যেটা হয় বিপ্লবের পরে সবসময় এটা একটা গার্ড দেওয়ার মতো, মানে আপনার পুরো বিপ্লবটাকে সংহত রাখা, এবং যদি এটা বিপ্লব হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে সংহত রাখা, এবং পলিটিক্স যারা করেন তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা, এইটার দায়িত্ব হয়ে ওঠে যারা বিপ্লবী গোষ্ঠী বা বিপ্লবী শক্তি তাদের। কিন্তু এটার একটা সবসময় একটা অসুবিধা আছে, যে আপনি যখন পলিটিক্যাল পার্টি করে ফেলবেন, তখন আপনাকে সবসময় পার্টিজান হিসেবে দেখা হবে, তখন আর আপনাকে বিপ্লবী শক্তি হিসেবে দেখা হয় না। এবং এটা মানে অনেক জায়গায় অনেকভাবে করা হয়েছে। ইরানে একরকম করে করা হয়েছে, বেলজিয়ামে একরকম করে করা হয়েছে, এক এক জায়গায় এক এক রকম করে এটা এক্সপেরিমেন্টটা কাজে লেগেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা অংশ অবশ্যই পলিটিক্যাল পার্টি করাটা ভালো ছিল, কিন্তু আরেকটা অংশ অবশ্যই একদম যেটা আন্দোলনের মূল শক্তি, সেটাকে একদমই আনবায়াসডভাবে সব পলিটিক্যাল লোককে
চেক অ্যান্ড ব্যালেন্স এবং জবাবদিহিতার আওতায় আনা, এইটা খুবই দরকার ছিল আমার কাছে। রাইট। এবং এনসিপি যখন দল হিসেবে আত্মপ্রকাশ করলো, তারপরে নতুন দল হিসেবে যেই শক্তি, সেটা আপনার জায়গা থেকে মানে ডিজারেবল ছিল যে না এই ধরনেরই হওয়ার কথা ছিল? না, মোটেও না। মানে কেন আমি আমার কাজে সন্তুষ্ট থাকবো? তাহলে তো আমি আর কাজ করব না। লাইক আপনাদের যেই মানুষ যে পরিমাণ রেসপেক্ট করতো, যে পরিমাণ ভালোবাসা ছিল, যখনই পলিটিক্যাল পার্টিটা ফর্ম হয়ে গেল, তারপরে এটা কি ওই লেভেলে থেকেছে না তার চেয়ে অনেক কমেছে? আমার আমি কাছে- সহজে বুঝলাম, আমি আসলে পলিটিক্স বুঝি না, তো এরকমই প্রশ্ন করবো। না, আমার কাছে মনে হয় যে এখানে অনেকগুলো বিষয় আসতেছে। আপনি পলিটিক্স বুঝেন না, কিন্তু আপনার কোশ্চেনগুলো টু মাচ পলিটিক্যাল এবং অনেকগুলো বিষয়কে একসাথে ধারণ করতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এইটাতে আমি অ্যাটলিস্ট সন্তুষ্ট না। যেটুকু রেসপন্স বা যেটুকু আমরা গুছাতে পেরেছি, এইটা একেবারে সন্তোষজনক না। এবং আমাদের আরও ভালো করতে পারা উচিত ছিল, এবং সেই সুযোগ কিন্তু ছিল। মানে এটা কালে ভদ্রে আসে, বাংলাদেশের মতো কান্ট্রিতে এটা কালে ভদ্রে আসে এই ধরনের সিচুয়েশন। একটা বিষয় হচ্ছে যে ধরেন ৭১-এর পরে শেখ মুজিবের এই যে ৬৯-এর এই নন্দিত নেতা, এত নন্দিত, কিন্তু তার ৭২-এর পরে তার যে এই যে ক্ষমতা কুক্ষিগত করা, তার জনপ্রিয়তাকে কুক্ষিগত করা, এইটাই সবচাইতে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার জন্য, এবং এই জন্য সবচাইতে হেইটেড পার্সনও হয়েছেন। এই জায়গাটা থেকে আরেকটু জাম্প করি সামনের দিকে, সেটা হচ্ছে যে এই যে ছাত্র থেকে উপদেষ্টা পদে চলে যাওয়া, ভালো করেছে না বন্ধ করেছে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। ইট ওয়াজ ওয়াজ ডিসিশন। এইটা না, এটা পুরোপুরি ওয়াইজ ডিসিশন ছিল না। তবে এটা ছাড়া কি অপশন ছিল, এটাও ভেবে দেখতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো ওই সময়ে যারাই ছিল, প্রত্যেকেই অত্যন্ত হঠকারী বিহেভ করেছেন ওই সময়, প্রত্যেকেই। কিন্তু একটা জিনিস ঠিক আছে, পলিটিক্যাল পার্টিদের কাছ থেকে আপনাদের যে এক্সপেকটেশন, সেটাও যে খুব বেশি ভালো হওয়া উচিত তবে হবে আমি এটাই- সেটা না। এটাই বলবো মানে যে ওইটি- সুযোগ ছিল কিনা, মানে ধরেন কেউ যদি, আমি জাস্ট এভাবে পারসিভ করছি, কেউ যদি উপদেষ্টা পদে যুক্ত না হয়ে ওই সময়টাতে আপনারা যদি দলটা আরো সুন্দর করে অর্গানাইজ করে গোছাতেন, মানুষের মনে তো একটা হোপ থাকতো যে না ছেলে মেয়েগুলো তৈরি Right. হচ্ছে। আমি আসলেই পলিটিক্স বুঝি না, এইভাবেই চিন্তা করি যে মানুষ ছেলে মেয়েগুলো তৈরি হচ্ছে, এবং আপনারা বুঝতে পারছেন যে ১-১.৫ বছরে দেশের অবস্থাটা কি। সো সেদিক থেকে মানুষের শুধু আপনাদের তাই প্রতি না, শুধু তাই না, আমি যেটা বললাম যে এই যে ইতিহাস থেকে তো আসলে কেউ মানে শিক্ষা নেয় না। ২-৩ জন উপদেষ্টা হওয়ার ফলে ওই ২-৩ জনের অ্যাক্টিভিটি দিয়ে আপনাদের সবাইকে জাজ করে ফেলেছে, এরকম একটা সুযোগ তৈরি শুধু হলো তাই না, কিনা? আপনি একটা জিনিস ইমাজিন করেন যে এটা যদি শুধুমাত্র বিপ্লবী শক্তি হিসেবে থাকতো, প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রার্থী এবং প্রত্যেকটা দলের প্রত্যেকটা অ্যাটিটিউড নিয়ে আপনি অনেক আনবায়াসড বক্তব্য দিতে মানে এই পারতেন। আলোচনা থেকে আমরা কি বলতে পারি না যে এই আন্দোলনটা মেটিকুলাস ডিজাইন ছিল না? থাকলে তো আলটিমেটলি আন্দোলনের পরে কিভাবে ছাত্রদের আমি যাত্রা। ওইটা বললাম, সংগঠিত ফোর্সের যেই মানে থাকলে যে ধরনের রাজনৈতিক অস্থিরতা মানে সামলানো যায়, এটা সংগঠিত ফোর্স না থাকলে অনেক বেশি কঠিন হয়ে পড়ে যখন নানান দিক থেকে লোক আসে। আমার কাছে ওই জন্যই বললাম যে সাধারণ মানুষেরই আন্দোলন, ইভেন এইটা আপনি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন, এইটা তার ব্যানার। মানুষ যখন প্রয়োজন পড়ে তখন সে শেখ মুজিবকে সামনে রাখবে, তখন সে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রাখবে, তখন সে বিএনপিকে সামনে রাখবে, তখন সে জামাতকে সামনে, তার যখন প্রয়োজন হবে, যখন একটা কিছু গোল সে সেট করে, মানুষ, এটা একটা জনমানুষের একটা কালেকটিভ True. একটা কালেকটিভ চাওয়া আছে। True. এইটা যখন ডিফাইন্ড হয়ে যায়, তখন আপনাকে আরজি কিবরিয়াকেও উনি ব্যবহার করতে, Fine, I took এটা that এটা point. ন্যাচারালি হবে। Yep, এটা true. আপনি কখনো, আপনি যদি ঠেকাইতেও চান তখন আপনি ঠেকাইতে পারবেন না। True, agreed. এবং এটা নিয়ে তো কথা আছে যে মানে শেখ মুজিব আসলে কতটুকু আসলে মুক্তিযুদ্ধ হোক, এই ল্যান্ডে এরকম একটা যুদ্ধ লাগুক, সেটা কতটুকু মুখে বললেও কতটুকু চাইতেন। উনি তো চাইতেন যে এটাকে পলিটিক্যালি ব্যালেন্স করা, এটা চাইতো। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে এটা সামলানোর কোনো মানে অবস্থা থাকে না মাঠ পর্যায়ে, কারণ মানুষ আপনাকে পলিটিক্সের দিকে নিয়ে যায়। এবং আমার মনে হয় মাঠ পর্যায়ের লোকজন, আমরা যে অর্থে পলিটিক্যাল বলি, ওই অর্থে ওইখানে পলিটিক্সটা অনেক সহজ, মানে ইয়েস অর নো দিয়ে চলে। মানে অত বেশি, হ্যাঁ ইয়েস অর নোর কে কতটুকু ক্যাশ করবে সেখানে হয়তো অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে, বাট সাধারণ মানুষ কিন্তু সহজ হিসেবে বোঝে যে ওকে ফাইন, আমাকে এই দল বেছে নিতে হবে, কোথায় কি করেছে না করেছে সেই সব পরে, এরা আমার পারপাসটা সার্ভ করবে, সো ওই যে ব্যান্ডানাটা সামনে থাকবে। ঠিক এই কোশ্চেন থেকেই আমি জামাত প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই, জামাতের সঙ্গে অ্যাফিলিয়েশনের জায়গাটা থেকে কি আপনি এনসিপির এই জায়গাটা নড়বড়ে হয়ে গেল আপনার? না, আমার কাছে মনে হয় যে আমি কখনো নরবরে পজিশন নেই না। আমি মনে করি যে আমি যেটা পজিশন নিয়েছি এটা হিস্ট্রিক্যালি, মানে আমি তো আসলে প্রেজেন্ট টাইমস দিয়ে পলিটিক্স আসলে দেখিই না, কারণ আমরা শিখি ইতিহাস থেকে, তাহলে আমিও তো কোনো না কোনো পর্যায়ের ইতিহাসের মধ্যেই আছি টাইম লাইনের ক্ষেত্রে। সো আমার রাজনীতির অনেক, মানে রাজনীতি করার অনেক ধরনের অপশন আছে। আমি যদি মনে করি যে এই যে জামাতের সাথে আমাদের জোটের তো অনেক ক্রিটিক আমার আছে, এবং এই ক্রিটিক
গুলো আমি মনে করি যে একেবারেই আমি সঠিক ডিসিশন নিয়েছি। মানে আপনি কি একদম বর্ডারলাইন বলবেন কিনা জামাতের সঙ্গে এনসিপির অ্যাফিলিয়েশনটাকে আপনি সমর্থন করেন না করেন না? আমি একেবারেই করি না, এবং আমি এটা বর্ডার লাইন না, এর চেয়ে বেশি ব্যাখ্যাও করেছি, কারণ যেহেতু অনেকবার বলেছি আমি আর এটা মানে কেন repeat করেন করলাম না? না। কেন করেন না? আচ্ছা, এইটা আমি অনেকবার বলেছি। না, আমি একটু শুনি, তারপরও- আমাদের অনুষ্ঠান দর্শকরা তো শুনতে পারে। তারপরও যে মানে যেহেতু কোশ্চেন করছেন, আমার কাছে মনে হয়েছে যে প্রথমত আমাদের যে নেতৃবৃন্দ এবং তাদের যে বক্তব্য ছিল এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, এবং আমরা 1486 জনের কাছে মনোনয়ন ফর্ম বিক্রি করেছিলাম, তাদেরকে কোনো সদুত্তর দিতে পারি নাই, কেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম। এবং পরবর্তীতে আমাদের 300 আসনে একটা নতুন পার্টির যে সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর এরকম সুবর্ণ সুযোগ আর কখনো আমরা পাবো বলে আমার কাছে মনে হয় না। আর সবসময় স্ট্রাগল করে করতে হবে, কিন্তু এইবার ছিল সবচেয়ে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে মানে একেবারে ইলেকশন করার এবং একদম 300 আসনে নিজের জায়গা প্রস্তুত করার। এবং আমি মনে করি 300 আসনে যদি আপনি ভালো প্রার্থী নাও দিতে পারতাম, আমরা 150 আসনে আমরা খুব ভালো প্রার্থী দিতে পারতাম, বাকি আসনে আমরা শুধুমাত্র সংগঠন দাঁড় করানোর জন্য প্রার্থী দেওয়ার মতো প্রার্থী আমাদের হাতে ছিল। আপনি কি বলতে চাচ্ছেন যে এনসিপির এই সক্ষমতা ছিল যে এনসিপি? আমি এনসিপির কারণেই, মানে এনসিপি আমি খুব ওন করি, মানে এই পার্টিটাকে আমি নিজের হাতে গড়ে তোলা সংগঠন। কতগুলো সিট পেতেন মানে জাস্ট পারসেপশনের জায়গা থেকে? এটা সিট পাওয়ার উপর ডিপেন্ড করে না। আমার সংগঠন থাকলে, আমার যদি মাঠে রাজনীতি থাকে, তাহলে আমি টিকে যাব। আর আমি এমপি দিয়ে আর মন্ত্রী দিয়ে আমি কখনো টিকতে পারবো না। সেটা কি জামাতের সঙ্গে যাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়েছে? এটা আরেক রকম হয়েছে, এটা পাওয়ার পলিটিক্সের দিকে শিফট হয়েছে। এটার যে অথেন্টিকেশন, মানে আমাদের পার্টির ছিল ইনোসেন্স, অথেন্টিকেশন এবং হচ্ছে আমাদের যে সিম্পলিসিটি, এটাই ছিল মানুষের কাছে গ্রহণযোগ্যতা। রাইট। এটাই মানুষ কিন্তু আমাদের কাছ থেকে কোনো মানে ক্রুয়েল বা কৌশল এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে দেখতে চায় না মানুষ। আমি আপনাকে বলি, সিলেটে যখন আমরা পদযাত্রা করি, আমাদের পদযাত্রা শেষে একজন মা, উনি আমার হাতে চকলেটের 2টা বক্স ধরাই দিছিলেন যে তোমরা মিল্লা খাইও। উনি ধারণা করেন যে হাসনাত, আমি, নাহিদ, আক্তার সবাই আমরা মিলে আমরা একসাথে বসে আড্ডা দিয়ে আমরা পলিটিক্স করি, আমাদের তো মিটিং করার সময় চকলেট প্রয়োজন, তো আমাদেরকে চকলেট দিয়ে গেছে। এই হচ্ছে মানুষের বিবেচনা। আপনি দেখেন কোথায় গিয়ে, মানে উনি কিন্তু এত কৌশল বিবেচনা করছেন না। তো এই যে সিম্পলিসিটি, এটা কিন্তু আমাদের সবচাইতে বড় পুঁজি। এইটাকে আসলে মাঠ পর্যায়ে নষ্ট করা বা এইটাকে অন্যদিকে প্রবাহিত করা, খুবই হার্ডকোর পলিটিক্সের দিকে নিয়ে যাওয়া, এটা তো আমাদের জন্যই ক্ষতি। সো আমি এইটা একটা বিবেচনায় এই জিনিসগুলো আমার, যেহেতু আমি অ্যাবসোলুট পার্টি ম্যান, সো আমি আমার পার্টির ক্ষতিটা সবচেয়ে বেশি দেখি। আর ইডিওলজিক্যাল কারণ তো আছে, কিন্তু এই মুহূর্তের যে বিরোধিতা, সেটা ইডিওলজিক্যালের চেয়ে বেশি সাংগঠনিক পরিস্থিতির ক্ষেত্র থেকে। যদি এরকম হতো যে না আরো বেশ কিছু আসন দেওয়া যেত আপনাদেরকে, তাহলে কি এই অবস্থাটা তৈরি হতো? আপনার কি মনে হয় ইলেকশনের আসলে ক্ষেত্রে? এইটা অনেকটাই হচ্ছে যে আমি কত বছর রাজনীতি করতে চাই এটার উপর ডিপেন্ড করে। আমি তো রাজনীতি করবো সারা জীবন। সো আমার 300 আসনে যদি আমার পার্টি, আমি যে পার্টি করি সেই পার্টি শক্ত অবস্থানে থাকে, তাহলে আমার রাজনীতি বেশি দিন টিকবে। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি পাওয়ারে কতটুকু আছেন। আপনার সংগঠন থাকলে আপনি পাওয়ার এক সময় না এক সময় পাবেন। রাইট। এই যে ধৈর্য ধারণ করাটা এবং এইটার যে দূরদর্শিতাটা থাকা, এটা খুব জরুরি। এবং ধরেন জামাতের ক্ষেত্রে এখন জামাতের সমস্ত দায় কিন্তু এনসিপি নিতে হচ্ছে না। যে কোনো টপিকের যে তাদের নানান রকমের মন্তব্যের দায়িত্ব এনসিপির ঘাড়ে আসছে। তো তাতে করে যে এনসিপির যে স্বতন্ত্র ভোট ব্যাংক, সেটা কিন্তু ডিফাইন করার কোনো উপায় থাকছে না। এবং হ্যাঁ, তারুণ্যের অবশ্যই একটা উচ্ছ্বাস আছে, আমি সেটাকে খারাপভাবে দেখি না, এটা ভালো। কিন্তু এইটার যে স্বকীয়তাটা, এটা চেক করার মানে উপায়, এটা যে সুবর্ণ সুযোগ, সেটা আমরা মিস করলাম আর কি। আর আমার কাছে মনে হয় যে টুডে অর টুমোরো এটা পাওয়ার নিয়ে আসলে হাঙ্গার থাকাটা কোনো পলিটিশিয়ানের জন্য তাকে অনেক দিন বাঁচায় রাখবে না। তাকে বাঁচায় রাখবে তার দূরদর্শিতা এবং আজকে থেকে 20 বছর 10 বছর পরে কি হতে যাচ্ছে সেটাকে মাথায় নিয়ে কাজ করা, এটা তাকে বাঁচায় রাখে। এই ইন্টারনাল ডিসকাশনগুলো আপনাদের মধ্যে হয়নি? ডেফিনেটলি হয়েছে। এবং এক রকমের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো এই জোটের সিদ্ধান্ত হয়েছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জোটের যাওয়া নিয়ে কিন্তু আমার কোনো মানে গণতান্ত্রিক হয়েছে কি হয়েছে না এটা নিয়ে আমি আর্গুমেন্ট করব না। আপনাদের কোয়ালিশন যদি বিএনপির সঙ্গে হতো তাহলে একই বিষয় হতো। আপনি বড় পার্টির সাথে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এটা কি নতুন কথা না তো আমাদের দেশে? সো আমি যখন বড় পার্টির সাথে করব, আমি আমার মাঠ পর্যায়ে এই যে নির্বাচনের সময় অনেক ঝামেলা হবে, সো আমি তো আমার ডেডিকেটেড কর্মীও চিনব না, কাকে দিয়ে আমি পরবর্তীতে কমিটি দিব। এটা কি এরকম, আমি জানি এটা চূড়ান্ত পর্যায়ের ফানি কোশ্চেন হয়ে যাবে কিনা, বাট আমার কাছে মনে হলো করে ফেলি।
সেটা হলো যে আপনারা কিছু তো বিএনপির সঙ্গে যেতে পারতেন, কিছু জামাতের সঙ্গে। না এটা তো এটা তো সমস্যা হয় কোথায়? না। আমরা যেদিকেই যাবো আপনাদেরকে পাবো। না, আমার কাছে মনে হয়েছে যে এই যে পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে এরা খুবই রুথলেস। লাইক আপনারা যারা ইলেকশন করেন নাই, যে আমাদের তাসনিম যারা, উনি তো করছেন স্বতন্ত্র উনি থেকে, করছেন। তো এরকম যারা আছেন তাদেরকেও তো মানুষজন পছন্দ করে, ডেফিনেটলি করে। সো তারাও চাইলে বিএনপির সঙ্গে যেতে পারতো, সমস্যা কোথায় ছিল? না, এটা হচ্ছে আমাদের পার্টিগুলো তো খুব রুথলেস। আপনি এখানে সমস্যাটা যেটা হয় আমাদের যে পাওয়ার স্ট্রাকচার, এটা যদি আপনি একটু খেয়াল করেন, এই পাওয়ার স্ট্রাকচারটা হচ্ছে আপনি যদি তার অপোজিশনে থাকেন আপনাকে এনাইলেট করেই তার পাওয়ার গেইন করতে হয়। শক্তি অর্জনের একমাত্র উপায় যে অপোজিশনকে যত বেশি আপনি দমন করতে পারবেন। এটা খুবই নোংরা, এবং এটা সরি তো- টু সে। এইটার সমস্যাটা হচ্ছে- বাংলাদেশে এত বাজেভাবে প্র্যাকটিস হয়, এটা ভয়ঙ্কর বাংলাদেশে level। কোনো নির্বাচন মানে যারা অপোজিশন পার্টি ছিল তারা কেউই মেনে নেয় নাই যে যে সরকারে থাকা পার্টির পাওয়ারে থাকা অবস্থায় তারা নির্বাচনে যাবে, এটা কেউ মেনে নেয় নাই আজ পর্যন্ত। এটার কারণ হচ্ছে মাঠ পর্যায়ে যে এই ধরনের যে উত্তেজনা, আমি এই উত্তেজনার কোনো মিনিং দেখি না। এবং একজন প্রার্থীকে মনে হচ্ছে যে তারা অ্যামিউজ করতে নামছেন, কিন্তু এই যে প্রার্থীদেরকে, ভোটারদেরকে সাধারণ ভোটার হিসেবে, সাধারণ তাহলে ভোটার আর অসাধারণ কি এমপি, এটা তো হইতে পারে না। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার ভোটাররা হচ্ছে আপনার নির্বাচক মণ্ডলী, তাদের সাথে তো মকারি করা উচিত না। True. এই যে এই মকারিটার যে টেন্ডেন্সি, আপনি তো নির্বাচক মণ্ডলীই মনে করেন না ভোটারদেরকে, এবং ভোটাররাও আসলে ওই ধরনের কালচারে অভ্যস্ত হয়ে গেছেন। আমি যেটা মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির পলিটিশিয়ানের এখন কাজ হচ্ছে আপনি রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করবেন। জিওপলিটিক্যালি খুবই খারাপ অবস্থা আমরা আছি, অর্থনৈতিকভাবেও আছি। সামনে এলডিসি হয়ে যাচ্ছে, আমি আর এটার ভিতরে গেলাম না, যেতে পারলে ভালো হতো, কারণ ওগুলো খুব ক্রিটিক্যাল ইস্যু। বিআরআই, ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কে আমাদের অবস্থান কি হচ্ছে, এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে, যে জন্য আমাদের সামনে কৃষি পণ্য এবং আমাদের ওষুধ পণ্যের দাম বেড়ে যাবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অথচ ওইটাতে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো এইগুলো নিয়ে পলিটিশিয়ানরা আলাপ করেন না। এই যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট আমাদের দেশে যে ভুড়ি ভুড়ি হয়, এবং এটা কখনোই আপনি দেখতে পাবেন না এই চুক্তিতে কি হয়েছিল, যেই সরকারের আমলই হোক। আমেরিকার মতো কান্ট্রিতে যে এত অন্যায় করে, তারপরও তারা 30 বছর পর পরে যাদের যেগুলো এনডিএ ছিল সেগুলোকে উন্মুক্ত করে, কিন্তু আমাদের দেশে হয় না। এবং এই সরকারের আমলে এত চুক্তি হলো, 135টা নতুন চুক্তি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনি পলিটিশিয়ানদের কথা বলতে দেখবেন না, নো ওয়ান, কেউ কথা বলবেন না। সামান্তা, আপনি পলিটিক্সে থাকবেন? হ্যাঁ, অবশ্যই। বিউটিফুল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। লাইক আপনার পরিবার নিয়ে গল্প করতে চাই, এবং আপনার ছোটবেলাটা, আপনার লাইফের স্প্যানটা একটু আমরা জানতে চাই। আমি একটা খুবই মধ্যবিত্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছি। ঢাকাতেই জন্ম নিয়েছি, এবং আমার বাবার বাড়ি ভোলাতে। ওকে। কিন্তু উনি অনেক আগেই চলে এসেছেন, পড়াশোনা করেছেন ঢাকায়, এবং পরবর্তীতে আমাদেরকে, ওনার বিয়ের পরে উনি আমাদেরকে নিয়ে ঢাকাতেই তার আবাসস্থল বেছে নিয়েছেন। বড় হয়েছি ঢাকা 9-এর মধ্যে যে খিলগাঁও গার্লস স্কুলে কলেজে পড়াশোনা করেছি, আর স্কুল ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস, যেটা শাহজাহানপুরে। জি। সো এই হচ্ছে স্কুল কলেজ। ঢাকায় যেভাবে আসলে ওই যে একটু সংস্কৃতি মনা, কিন্তু একটু খোপের মধ্যে বড় হওয়া, যেই 90-এর জেনারেশন, এই জেনারেশনের মানুষ আমি। সো একেবারেই খুবই সাধারণ টিপিক্যাল, এবং ওই যে 90s কিডরা কি মনে রাখতে পারে বা কি পরিচিত, এরকম কিছু মিমস আসে অনেক সময়। সো ওইটা একেবারে রিলেট করতে পারি আমি, একেবারেই সাধারণ ওই ক্ষেত্রে। আচ্ছা, আপনার 90s কিড বলবো না, আপনাকে বলা যাবে কি? হ্যাঁ, 90s কিড। সো আপনার বাবার সুবাদে আপনাদের ঢাকায় বড় হওয়া। ভাই বোন কতজন ছিলেন? আমরা দুই বোন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বড়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আর আমার ছোট বোন বুয়েটে পড়াশোনা করেছিল। ওয়াও, সবাই তো মেরিটোরিয়াস, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে? আমি চারুকলা অনুষদে ছিলাম, এবং আমি ভাস্কর্য বিভাগে পড়াশোনা করেছি। চারুকলায় যারা পড়াশোনা করে তাদের ইউজুয়ালি এই গেটআপে দেখা যায় না। আই এম সরি টু সে, দেখা যায় না। আমরা চারুকলায় বলতেই যেটা বুঝি যে ওকে ফাইন, একটা ডিফারেন্ট একটা লুক থাকবে বা এরকম। এবং চারুকলাতে সাধারণত টার্গেট না থাকলে কেউ পড়াশোনা করে না, রাইট? রাইট। এবং আমি টার্গেট না, আমি ইডেনে পড়াশোনা করেছিলাম, এবং আমি ওখানে 1 বছর কাটাচ্ছিলাম, কিন্তু আমি পরে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আমি চারুকলাতেই পড়বো, এবং একমাত্র চারুকলাতেই আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছি, আর কোথাও পরীক্ষা দিইনি। তো কারণটা কি? চারুকলাটা আপনি কি আর্টে খুব ভালো ছিলেন বা?
আমি যে আহামরি ভালো ছিলাম এটা আমি দাবি করব না, কিন্তু আমি যখন ইডেন মানে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, সামহাও এই ইচ্ছাটা এসেছে, এটা আমি বলতেও পারবো না এটার সূত্রপাত কোথা থেকে। কারণ আমি ক্লাস 9-10-এও আমি সময় করে আলাদা করি, সেই সময় প্রি টেস্ট এই সময়গুলো তো আলাদা করে ছবি আঁকছি, এই জিনিসটা আমার মনে আছে এবং এটার জন্য আমি মায়ের বকা খাচ্ছি এটাও আমার মনে আছে। এবং প্রচুর গোয়েন্দা বই পড়তেছি, অন্যান্য শিল্প সাহিত্যের বই পড়তেছি, এটার জন্য বকা খাচ্ছি, এই ধরনের একটা মনন ছিল। বকা খাচ্ছি কিন্তু এই জন্য এমন না যে আমার আম্মা আসলে মানে খুব এগুলো অপছন্দ করতেন, শুধু পড়াশোনাই করাতেন, ব্যাপারটা তা না। আমার আম্মা এমন একজন মানুষ ছিলেন, উনি গোল্লা ছুট বেরোতো, আপনার মনে আছে কিনা, এখন বের হয় কিনা আমি জানি না, গোল্লা ছুট, হ্যাঁ, তো গোল্লা ছুট কেটে আম্মা জমায় রাখতেন যে আমি পরবো, এই কারণে মানে থাকে না যে কেটে আলাদা করে রাখা, এইটা উনি নিজে থেকেই করতেন, এটা কিন্তু ওনাকে কেউ শিখিয়ে দেন এবং আমি আমার জানার মতো কোনো আম্মারা এটা করতেন না, উনি করতেন। সো এবং আমি যখন ইডেনে ভর্তি হয়েছি তারপরে আমার কাছে মনে হলো যে আমি যদি চারুকলা পড়তে না পারি আমি মনে পড়াশোনাটাও করব না এবং ভালো রেজাল্টও করব না। এই একটা বিবেচনা থেকে পরের বার আমি পরীক্ষা দিয়ে মানে ফ্যামিলি একটু নাখুশি হয়েছিল এই ব্যাপারটাতে যে ইডেনে ভালো সাবজেক্ট পাইছো, পড়াশোনা করো, একটা কিছু হবে ভালো। সো চারুকলা কিসে পড়লেন আপনি? ভাস্কর্য বিভাগ, স্কাল্পচার। সো এটা তো কমপ্লিট ডেফিনেটলি। এখন আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে 2017 সালে। সো চারুকলাতে পড়ার পরে কি আপনার আর্লি কোথাও ক্যারিয়ার হলো নাকি? চারুকলাতে পড়ার পরে আমি 2019 পর্যন্ত কোথাও চাকরি করি নাই। আমি সেই সময় 2019 সালে 18 কোথায় সংস্কার আন্দোলন, পরে 19 পর্যন্ত কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনের একটা আবহ ছিল। 19-এর শেষাশেষি আমি চাকরিতে ঢুকি এবং তখন একটা ব্যাপার তৈরি হয় যে আদৌ কি পলিটিক্যালি কিছু করা সম্ভব কিনা, এই ধরনের একটা মানে আনএমপ্লয়েড তো থাকা যাচ্ছে না, কারণ আমি সবসময় পলিটিক্স করতে চাইছি। আমি ইউনিভার্সিটিতে ইডেনে ভর্তি হওয়ার প্রথম দিন থেকে একেবারে আমি পলিটিক্সই করব এই ধরনের মনস্থির হয়ে গেছিল আমার মন থেকে। আমরা তো সাধারণত জানি মানে আমাদের মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যেসব ছেলেমেয়েরা আসে তারা তো পলিটিক্স শুনলে যেখানে পলিটিক্স ওই রাস্তা দিয়েই আমরা হাঁটি না, কারণ আমাদের ব্রডআপটাও এরকমই হয়, পলিটিক্স মানেই খারাপ জিনিস, পলিটিক্স মানে যাওয়া যাবে না, পলিটিক্স মানে জীবন ধ্বংস হয়ে যাবে, এবং আমাদের বাবা মারাও সাধারণত চান না। আপনার ফ্যামিলিতে কি কেউ ছিল এরকম? না, আমার ফ্যামিলিতে পলিটিশিয়ান কেউ নাই, মানে পলিটিক্সকে এইভাবে প্যাশনেটলি ওন করে এরকমও কেউ নাই। আপনার রিজনটা কি তাহলে? আমি আসলে এটার কি ব্যাখ্যা দিতে পারবো না আসলে, তবে একটা জিনিস হচ্ছে আমার সবসময় এটা কাইন্ড অফ এ ওসিডি, ইফ আই ক্যান ডিসক্রাইব অফ ইট। মানে সমাজে অনেক কিছু নড়চড় আছে, অন্যায় আছে, অসামঞ্জস্য আছে, কিন্তু এই অসামঞ্জস্যটাকে আমাকে গুছাতে হবে, এই ধরনের একটা আর্জ আমার ফিল হতো। এবং যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার মনে আছে যখন আমি ছাত্রফ্রন্টে যোগ দিয়েছিলাম সেই সময়, তো ছাত্রফ্রন্টের সাথে আমি যখন পরিচিত হই, প্রথম যে অ্যাপ্রোচটা আমার কাছে করা হয়, আমি বাসায় গিয়ে আমার বাবার সাথে আমি অনেক গল্প করতাম, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, নানান কিছু ওনার মতো করে উনি বলতেন। খুব যে মানসম্মত অবজারভেশন এটা আমি দাবি করি না, তবে আলাপটা হতো। সো পারিবারিকভাবে এই চলটা ছিল। তো আমি যখন জানতে পারলাম ছাত্রফ্রন্ট নামের বা এই ধরনের একটা রাজনীতি আছে, আওয়ামী লীগ বিএনপির বাইরে তো কিছু দেখি নাই। সো আব্বাও আলাপ করতো ওইটার মধ্যে, ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই। তা আমি বাসায় গিয়ে আব্বাকে বলেছিলাম যে আমাকে কেন এটা বলো নাই যে এই এত এত বাইরের রাজনীতিও আছে। সো ঠিক আছে, আব্বাও ওইটা সাবস্ক্রাইব করতেন না, ওই লেফট রাজনীতির সমস্ত কিছু উনি সাবস্ক্রাইব করতেন না। সো কিন্তু তারপরে আমি ছাত্রফ্রন্টে যোগ দিই, এক ধরনের রেবেলিয়াস কিড টাইপের অ্যাটিটিউড হয়তো ছিল, কিন্তু ওই রাজনীতির মধ্যেই আমি তখন বুঝতে শুরু করি যে পলিটিক্স ছাড়া আপনি আসলে আলটিমেটলি কিছু সলভ করতে পারবেন না। আমার যে ওই যে গুছানোর আকাঙ্ক্ষা, ওইটা আলটিমেটলি পলিটিক্স দিয়েই সলভ হবে। আমার খুবই কষ্ট হয় কখনো কখনো, আমার যে নেচার এটা অনুযায়ী আসলে পলিটিক্সটা বিবেচনা করা কষ্ট হয়, কিন্তু আমি এটা বুঝতে পারি যে দিন শেষে আসলে পলিটিক্সটাই আসল জিনিস, যে এই স্তম্ভ ধরে আপনি আসলে সবগুলো জিনিসকে কানেক্ট করতে পারবেন এবং সলভ করতে পারবেন। আপনি প্রথম দিন থেকেই পলিটিক্স করতে চাইছেন। ইউনিভার্সিটিতে জয়েন করার পরে বা ইউনিভার্সিটি যখন আপনি পড়ছিলেন তখন কি আপনি কোনো ধরনের কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? ইউনিভার্সিটিতে ওই যে ইডেনে যেদিন আমি ভর্তি হই সেদিনই আমার কাছে অ্যাপ্রোচ করা হয়, সেদিন থেকে আমার পলিটিক্যাল লাইফের জার্নিটা একরকমের শুরু বলতে পারেন। এবং পলিটিক্যাল রিডিং এবং গ্রুমিং এইগুলো সেই সময় থেকেই শুরু। এটা কোনটা? ছাত্রফ্রন্টের কথা বলছেন? ছাত্রফ্রন্টের থ্রুতে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছিল নাম। সেই সময় এটা অবিভক্ত ছিল, এখন কিন্তু বিবেচনা করলে হবে না, কারণ এখন এটা ভাগ হয়েছে। সেই সময় তার আগেও একটা ভাগ হয়েছে, ওটার আলাপ আমি আর গেলাম না। এবং সেই সময়ে ছাত্রফ্রন্ট আমি 1 বছর সময়কালীন ধরে আমি ছাত্রফ্রন্টের সাথে সাংগঠনিকভাবে যুক্ত ছিলাম। পরবর্তীতে আমি একটা পর্যায়ে 1 বছর পরেই আমি এটা ছেড়ে দিই, এবং আমি যেভাবে আসলে পলিটিক্সটা রিড করছিলাম সেটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছিল না, তো তৎক্ষণাৎ আমি এটা থেকে
সরে আসি, পরবর্তীতে আমি একেবারেই মানে স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবে ফাংশন করার চেষ্টা করি। এবং আপনারা দেখবেন যে পুরো আওয়ামী লীগের আমলে আমি তো ভর্তি হয়েছি 2011-12 সেশনে, সেকেন্ড টাইমে। সো 11-12 ওই সময়টার পর থেকে আওয়ামী লীগের কিন্তু প্রচণ্ড পরিমাণ দৌরাত্ম্য শুরু হয়, বিশেষত পাবলিক ক্যাম্পাসগুলোতে। শিবির নামে ছাত্রদল যাকেই পাবে হল থেকে বের করে দেওয়া, তাদেরকে অত্যাচার করা। আমার মনে আছে যে একজন ছাত্রের গণরুমে তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, একরামুল নাম ছিল, আমি যদি ভুল করে না থাকি, হাফিজুর রহমান। এই ছাত্রটা মানে গণরুম গেস্ট রুমে মানে সে একেবারেই বিপর্যস্ত হয়ে মারা যায় শেষ পর্যন্ত। সো এই ঘটনাগুলো ঘটছিল না ঢাকা ইউনিভার্সিটিতে, ওকে ঢাকা ইউনিভার্সিটিতে। সো হল কেন্দ্রিক এই বিষয়গুলো ছিল এবং আমরা দেখতেছিলাম যে আজ ছাত্রলীগের দৌরাত্ম্য কী পরিমাণ। কিন্তু ওই সময়টায় আমার কাছে মনে হচ্ছিল দ্য লেফট পোর্শন অফ দ্য ক্যাম্পাস ইজ নট ডুইং এনাফ। এবং পিপল এবং সাধারণ ছাত্ররা রেসপন্ড করে না, যৌক্তিক ইস্যু হইলেও রেসপন্ড করে না। সামহাউ এটা এক ধরনের লেফট রাজনীতির এক ধরনের পরন্তকাল আর কি ওই সময়। সো আমার কাছে মনে হয়েছে যে এখানে মানে মুক্তভাবে যদি কোনো ইস্যু ভিত্তিক জায়গা থেকে ডাকা যায় তাহলে সেটা আরও বেশি কানেক্ট করবে। সো আমাদের যেটা ছিল মেট্রো রেল ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে না যাক এরকম একটা মুভমেন্ট, নো মেট্রো অন ডিউ, এরকম একটা মুভমেন্ট ছিল। এইটা আমি বলবো যে আমাদের ফ্রন্ট লাইনে থেকে অর্গানাইজ করা প্রথম মুভমেন্ট। এবং আমার বারবারই আমাদের বলতে হবে, যদিও বা আমি একজন ক্রি অর্গানাইজার ছিলাম, কিন্তু আমাদের মুভমেন্টগুলার সেই সময়ের একটা বৈশিষ্ট্য ছিল যে কাউকে আসলে ফ্রন্ট ফেস, মেইন ফেস হিসেবে দাঁড়া করানো যাবে না। এবং এইটার কারণ হচ্ছে কেউ যদি মেইন ফেস হয়ে যায় তার সাথে যে ডিসএগ্রি করে সে আর মুভমেন্টে আসবে না। কজটা হচ্ছে মেইন, এখানে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ফেস তৈরি করতাম এবং আমি বেসিক্যালি ফেস হইতামই না, আমি পিছনের কাজটা করতাম, অর্গানাইজ করতাম। এবং আপনার মনে আছে হয়তো তনু ধর্ষণের পরে যেটা বিচার এখনো হয় নাই, একটা পুরো দেশব্যাপী কিন্তু ব্লকেট তৈরি হয়েছিল, এটা ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরাই শুরু করেছিলাম। পরবর্তীতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে দাঁড়ানো এবং ইন্ডিয়ার বিরুদ্ধে, আমি জানি না এর আগে আর রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে এইভাবে মানে কোনো একটা চুক্তিকে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের চুক্তিকে এইভাবে পলিটিসাইজ করে দেখা এবং সেটার ব্যাপারে প্রতিবাদ করা, এটা স্টুডেন্টদের জায়গা থেকে এটা আগে হয়নি। আপনারা কোনো ব্যানারের আন্ডারে করছিলেন না? এটা আমাদের দুইটা ব্যানার ছিল, মানে আমরা কাজ করছিলাম আর ব্যানার তৈরি করছিলাম, এটা সাইমুলটেনিয়াসলি। সো আমাদের দুইটা ব্যানার ছিল, নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ, আপনি শুনে থাকতে পারেন নামটা, আরেকটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। কিন্তু এটা হচ্ছে যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো সেটা নেচার অনুযায়ী আমরা এই ব্যানার দুটাকে ফ্লাকচুয়েট করতাম। নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ তৈরির পরে ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ এই নামেও কিন্তু শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম গড়ে ওঠে যাদের সাথে আমরা ক্লোজলি কাজ করতাম একসাথে। এগুলো ফাংশন করতো কিভাবে ওখানে? লাইক শুধুমাত্র মতাদর্শিক মিল হলে আপনারা আপনাদের জায়গা থেকে একটা আওয়াজ তুলতেন, বাট কোনো একটা প্রতিষ্ঠান চলতে গেলে তো লাইক এখানে তো ইকোনমিক একটা সাপোর্ট লাগে, রাইট? সো ইন্টারনাল ফাংশনগুলো কেমন ছিল? আমাদের আসলে বরঞ্চ এটা ইন্টারনাল ফাংশন যদি কেউ টের পেতো তাহলে আর মানে এটা করা যেত না, কোনো প্রোগ্রাম করা যেত না। আপনি যেটা বললেন মতাদর্শিক, আমি বলবো এটাকে ইনস্টেড অফ মতাদর্শ। আমাদের ফোরামগুলো এমন ছিল যে সকল দলের ওই সময় যারাই কাজ করতে চাইতো সকল দলের সবাই এখানে জয়েন করতে পারতো এবং চাইলে লিডারশিপও নিতে পারতো। কিন্তু কেউ তার নিজের মানে একদম ধরেন ছাত্র ইউনিয়ন বা ছাত্র ফ্রন্ট বা অন্য কোনো ছাত্র সংগঠনের মেইন ফেস যারা একদম পোস্টের সভাপতি, সেক্রেটারি, তাদেরকে আমরা কাইন্ডলি বলতাম যে আপনারা একটু দূরে সরে থাকেন, আপনাদের সেকেন্ড বা থার্ড লেয়ারের যারা কর্মীরা আছে তারা এখানে ফেস হোক, কারণ ওনারা তো অলরেডি একটা সংগঠনের ফেস, আমরা এটাকে করাপ্ট করতে চাইতাম না। সো আমার মনে হয় করাপ্ট কি ভালো শব্দ হবে, আমার মনে হয় এটাকে কলুষিত করতে চাইতাম না যে এটা অন্য কোনো মানে ব্যানারের পারপাসে এটা হচ্ছে। আর যদি বলেন যে ফাইন্যান্স কিভাবে হতো, আমার ব্যাগে সবসময় হচ্ছে রঙের কৌটা থাকতো, হকিয়ার থাকতো, যখন হুটহাট কোনো কিছু করার, কারণ ছাত্রলীগ কখন কি করবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। সো যে কোনো সময় মুভমেন্টে নামতে হবে। সো আমার ব্যাগে সবসময় এরকম কৌটা থাকতো, লাল, কালো আর হচ্ছে নীল, যেগুলো দিয়ে আমরা সাধারণত স্লোগান প্ল্যাকার্ড লিখি। আর আমার ব্যাগে সবসময় হচ্ছে রোল করা ব্রাউন পেপার থাকতো, আমরা ব্রাউন পেপারে বেশি করতাম, অথবা হোয়াইট পেপারও থাকতো, আর হকিয়ার থাকতো যেটা দিয়ে আমরা করতাম। সো ফাইন্যান্সটা মানে আসলে কি এটা আর কোনো সেন্ট্রাল ফাইন্যান্স ছিলই না, যেই কারণে এটাকে হয়তো আমরা বড় মুভমেন্ট আকারেও দেখতে পারি নাই কখনো। আর মানুষের ওই ছাত্রদের ওই কোটা সংস্কার ছাড়া বা ওই কর্মসংস্থানের ইস্যু ছাড়া আসলে নামার প্রবণতা খুব কম ছিল। মানে আপনারা কখনো প্রেশার ফিল করেছেন এটা করতে গিয়ে, এই ধরনের কাজ করতে গিয়ে? মানে ছাত্রলীগ, আমি যদি একটু
ওইভাবেই বলি, মানে গণায় ধরতো কিনা আপনাদেরকে, সহজ বাংলায় যদি বলি যে না এটা করছে ঠিক আছে ক্যাম্পাসে করুক, এটা তো কোনো বড় সংগঠনও না? আমার কাছে মনে হয় যে এটা যখন ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে কেউই কথা বলতে পারতো না, তখন গুটি কয়েক ব্যক্তি হলেও কথা বলতে পারে, এটা তাদের জন্য সবসময় একটা মাথা ব্যথার কারণ ছিল। Okay. এবং আমাদের যত রকমের প্রসেশনস বা প্রোগ্রাম ছিল বেশিরভাগ ক্ষেত্রেই হামলায় এটা পণ্ড হয়ে যেত। আমার মনে আছে নো মেট্রন ডিউর একটা প্রোগ্রামে সকালবেলায় এই প্রোগ্রামটা আমাদের ছিল, খুবই শীতের সকাল এবং সকাল 10টায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমাদের ঘোষণা দেওয়া ছিল পূর্ব ঘোষিত প্রোগ্রাম, কিন্তু আমরা গিয়ে দেখি রাজু ভাস্কর্যের প্রোগ্রাম ছিল, আমরা গিয়ে দেখি ছাত্রলীগ ওখানে বিশাল বড় একটা সমাবেশ দিয়ে বসে আছে। এবং এটা সেইবারই প্রথম তাদের এই স্যাবোটাজ যে আমরা প্রত্যক্ষ করলাম। এরপরে এটা অনেকবার আমরা দেখেছি এবং আমি এটা তো একদম 24-এর অভ্যুত্থানের সময়ও এটা দেখলাম, যে যেখানে আপনি ঘোষণা করেছেন সেইখানেই তারা তাদের অবস্থান গ্রহণ করতো। আপনার সঙ্গে আমরা মানে লাইক আপনি যেরকম এখন ফেস, ওই সময়টাতে এনসিপিতে বর্তমানে যারা আছে তারা কেউ কি সংযুক্ত ছিল ওই সময়টাতে? আমার মনে আছে যে নাহিদের সাথে আমার যোগাযোগ ছিল, মনিরা শারমিনের সাথে আমার যোগাযোগ ছিল। তখন কোটা সংস্কার আন্দোলনটা নামবে কিনা সেইটা নিয়ে আলাপটা করার সময় আমাদের তো একটা সেট আপ ছিল, নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এই ব্যানারটার। সো এই সেট আপটা, এটা খুব বড় সেট আপ না, কিন্তু একটা সেট আপ ছিল। এই সেট আপটার সাথে একসাথে আমরা নামতে পারি কিনা সেই আলাপগুলো হয়েছিল। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি ছাত্র ফেডারেশন করতেন, সেই সূত্রে তার সাথে পরিচয় ছিল। এবং বাকিদের সাথে আক্তার হোসেনের সাথে পরিচয় ছিল, উনি তখন মানে কোটা সংস্কার আন্দোলনে, এবং উনি ওর সবচেয়ে বেশি পরিচয় যেটা দিয়ে হয়েছিল, উনি গাভী বৃত্তান্ত পড়ছিলেন টিএসসিতে বসে প্রশ্ন ফাঁসের আন্দোলনে, ওইটা ওর ইনিশিয়েট করা। সো ওদের সাথে এই পরিচয়টা ছিল, কিন্তু ওরা তো আমার অনেক পরের ব্যাচ। যেটা হয়েছে যে আমি আসলে খুব বেশি সময় পাইনি ওদের সাথে। আমি 17 সালে বেরিয়ে যাওয়ার পরে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থী হিসেবে যে অধিকারটা বা যেভাবে কথা বলা যায়, ক্যাম্পাস ছেড়ে দেওয়ার পরে খুব বেশি ওইটা করা যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো 2023-এর আগস্টে এসে আপনি পলিটিক্সে যুক্ত হলেন বলতে আপনি কি ধরনের পলিটিক্স করলেন? মানে আমি তখন পলিটিক্স আবার শুরু করব এবং আমার রিডিংটাও কমে গেছিল। আপনি যেটা জানেন যে মানে এখানে একটা কর্পোরেট চাকরি করলে মানুষের আর কোনো অবকাশ যাবে না। আমি একটা মাল্টিন্যাশনাল কর্পোরেটে যুক্ত ছিলাম। নামটা ডিসক্লোজ আর করলাম না, মানে ম্যাটার করে না আর কি কোনটাতে। কিন্তু ওইখানে কর্পোরেটের সাথে বা চাকরির সাথে যে আমি কতটা অসামঞ্জস্যপূর্ণ সেইটা দেখার একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আপনি ছেড়ে দিয়ে নিশ্চয়ই কোনো ব্যানারে যুক্ত করলেন নিজেকে নাকি? না, আমি তখন প্ল্যানটা কি ছিল আসলে? আমি তখন আসলে একটা নতুন, আপনি যেটা বললেন যে আমাকে দেখতে আসলে চারুকলার মতো মনে হয় না, আমি সবসময় এরকম ছিলাম না, বা যেরকম দেখতে লাগছে এরকম ছিলাম না। সো আমার কাছে মনে হয় যে সেই সময় আমি যে নতুন জায়গাটা আমি দেখছি সেইটার ব্যাপারে পড়াশোনা করাটা খুব বেশি জরুরি ছিল। সো আমি সেই সময় নতুন করে পলিটিক্যাল পড়াশোনাটাও করছিলাম, আর আমি যেটা এক্সপ্লোর করছি মানে ইসলামকে আমি যেভাবে দেখছি বা এক্সপ্লোর করছি সেইটা নিয়ে আসলে ওইটার প্যারাডাইমটা বোঝাটা আমার জন্য খুবই জরুরি ছিল। সো আপনার লাইফের একটা প্যারাডাইম শিফট হয় ওই সময়টাতে? হ্যাঁ, আমি একেবারে একাডেমিক্সে ডুবে গেছিলাম সেই সময়, মানে একদম। এবং সেই সময় গাজার যুদ্ধ 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরু হয় এবং সেই সময় আরও একটা নতুন দুয়ার আমার কাছে উন্মোচিত হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে খোদা তাআলা আমাকে তো গাইড করছেনই সারা জীবন, কিন্তু স্পেশালি 2023-এর অগাস্টে আমাকে সবাই বলছে চাকরি না ছাড়তে, কিন্তু আমি সেই সময় চাকরি অ্যাব্রাপ্টলি ছাড়ছি। এবং আমার কাছে মনে হচ্ছিল ওই যে চারুকলায় ভর্তি হওয়ার সময় যেটা মনে হয়েছে যে আমাকে ওখানে পড়তেই হবে, আমার চাকরি ছাড়ার সময় এবং পলিটিক্সে জয়েন করব এই জিনিসটা আবার জয়েন করবো। আমি তো পলিটিক্স করতেছিলামই, কিন্তু এই জিনিসটাও আমার কাছে মনে হচ্ছিল যে আমার সমস্ত বিইং আমাকে এটার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং আমি মনে করি যে এটা খোদা তাআলার একমাত্র একদম নিজের হাতে গাইড না করলে তো এটা সম্ভব হয় না। এবং আমি মনে করি যে ওই যে এক্সপ্লোর করতেছিলাম এবং সেই সময় গাজার যুদ্ধ, তারপরে আপরাইজিং, এই জিনিসগুলো আমাকে অনেক হেল্প করেছে, অনেক কিছু বুঝতে অনেক হেল্প করেছে। নিজের কথাগুলো নিজেই বলবেন নাকি কোনো একটা পলিটিক্যাল প্রতিষ্ঠানের দিকে যাবেন ফিলোসফিক্যালি যাদের সাথে আপনার কিছুটা হলেও মিলে? আচ্ছা, আমি এখানে মানে আমি পলিটিক্সকে যেভাবে সবসময় আমি এটাকে ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করেছি। আমি যারা যে বক্তব্য দেয়
পলিটিশিয়ান বলেন, পলিটিক্যাল অ্যানালিস্ট বলেন, যারা যেভাবে বক্তব্য দেয় এই বক্তব্য মেনে নেওয়ার সকল মানে মনোবৃত্তি নিয়ে আমি তাদের কথা শুনি না। আমি আসলে ক্রিটিক্যালি অ্যানালাইসিসের জায়গা থেকেই প্রত্যেকের বক্তব্য শুনি। সো আমার কাছে মূল হচ্ছে যে একটা বিষয়কে ভালোভাবে বুঝতে পারা। সো আমি যখন নতুন করে, আমার একটা গ্যাপ আছে, আমি আগে অ্যাক্টিভিস্ট ছিলাম, অ্যাক্টিভিজম আর পলিটিক্সের মধ্যে পার্থক্য কী এটা বোঝা, আবার ইসলামকে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি এনাইলেট করে বাদ দিয়ে আপনি পলিটিক্সকে ভাববেন, এটা যেমন সম্ভব না, একইভাবে আপনি ইসলামকেই ধরে রাজনীতির সকল পথ নির্ধারণ করবেন, এটাও আবার মানে একক পথ, ইসলামের একক পথকে ধরে রাজনীতি নির্ধারণ করবেন, এটাও কঠিন। সো এই যে দুইটা বিষয় এখানকে তো আমার পড়াশোনা করে বুঝতে হবে। আমি ওই সময় খুবই এক্সপ্লোর করা শুরু করি যে এই যে এইখানে যে একাডেমিক্স আছে, এখানে পলিটিক্যাল যে মতবাদ আছে এবং কত ধরনের মতবাদ থাকতে পারে, এইটা আমাকে খুবই আনন্দ দিতে শুরু করে। এবং আসলে পড়াশোনা করার মতো বা এক্সপ্লোর করার মতো মজা আর কোনো কিছুতে নাই। আল্লাহ আসলে আমাদেরকে তো একদম জ্ঞান অর্জনের জন্য তৈরি করে, আমাদের ফিতরাত কিন্তু ওইটা যে আপনি জানবেন, আপনি এক্সপ্লোর করবেন, আপনি কিউরিয়াস হবেন, আপনি কিউরিয়াস হওয়ার জন্য জ্ঞান অন্বেষণে ঘুরবেন। এটা কিন্তু আমাদের সকলের ফিতরাত, কিন্তু আমরা এটাকে অস্বীকার করি। কিন্তু আমি যখন এটা বুঝতে পেরেছি, আমি ওটার মধ্যে একদম জাম্প করছি আর কি। ওকে সামান্তা, আমি যদি একটু মানে যেহেতু আপনি একটা দায়িত্বে আছেন এবং সেই জায়গা থেকে আমি জানি যে অ্যান্সারটা একটু অন্যরকমেরই হবে, বাট তারপরেও যদি আমি একদম সাধারণ মানুষ হিসেবে জানতে চাই, লাইক পলিটিক্স সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিবহাল, যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, বুঝি আর না বুঝি আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করি এবং রাজনীতি নিয়ে একটা পারসেপশন আমাদের মতো করিয়ে আছে। আমরা কি এইরকম একটা ঘটনা ঘটবে জুলাইয়ে, এটা কি আপনাদের জায়গা থেকে কাজ করতে পেরেছিলেন? মানে এটা তো অবশ্যম্ভাবী ছিল, এটা এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, বিকজ সরকারের আসলে এক্সিট কোনো কিছু ছিল না এরকম অবস্থা ছাড়া। কিন্তু জুলাই এরকম একটা ঘটনা ঘটে যাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে। আমার মনে হয় যে আমি সবারটা আসলে তো বলতে পারবো না। আমার কাছে মনে হচ্ছিল 7ই জানুয়ারি, আমার কাছে মনে হয় নাই। 7ই জানুয়ারি আমার মনে আছে আমি আমার হাজব্যান্ড আমরা রাস্তায় খুবই মানে হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এবং মানে আমার হাজব্যান্ড খুবই সার্কাজম করে নানান ধরনের কথাবার্তা বলতেছিল। এলাকায় খুব বেশি মানুষ ছিল না, একদম শুনশান নীরবতা ছিল। সো আমার কাছে মনে আছে ওই সময়টা খুবই ডিজার্টেনিং ছিল। ওই সময় বোঝা যাচ্ছিল না, তবে আমার কাছে মনে হয়েছে এটা কি 13ই জুলাইয়ের কথা, 13ই জুলাই যখন নারীরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা স্লোগান দিতে দিতে বেরোয় আসলেন এবং যেই স্লোগানটা দিয়েছেন, এই যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার, এই যে, এবং কে বলেছে এটা যুক্ত করলেন, এই যে তাদের স্লোগান দেওয়ার যে বিষয়টা বেছে নিয়েছে, এইটা ছিল আওয়ামী লীগের সবচাইতে প্রাণভোমরা ছিল এই ভয়টা যে আমাকে রাজাকার বলবে। এই ভয়ে আমরা অনেকেই হয়তো কথা বলতে চাইতো না। সো আমার কাছে মনে হয়েছে যে 13 জুলাইয়ের পরে এটা ম্যাটার অফ টাইম। আমি আবু সাইদের মৃত্যুটা অনেকে বলেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু নারীরা যদি মাথায় না নামে বা নারীরা যদি ওই ভয়টা ব্রেক না করে, এটা পুরুষরা কখনোই ব্রেক করতে পারে না। এটা আমি অতীতেও দেখেছি। আমি একটা এক্সপেকটেশন রেখে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আপনি একদিন এমপি হবেন, আমরা দোয়া করি, উইশ করি আপনার জন্য। আপনি পার্লামেন্টে যাবেন এবং তারপরে কোনো একদিন আপনার সঙ্গে আমি আড্ডা দিব। সো তখন আমাদের সেকেন্ড সেশন হবে ইনশাআল্লাহ। এবং থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের জন্য কিছু কথা বললেন এবং আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম আজকে। বেসিক্যালি আই এম নট এ পলিটিক্যাল ম্যান, আমি আসলে পলিটিক্স নিয়ে অত বেশি জানারও চেষ্টা করি না, তবে আমি বিশ্বাস করি আমরা সবাই কম বেশি সবাই পলিটিক্যাল। তো সেই জায়গা থেকে আমার অনেক কোয়ারি ছিল যে লাইক আপনাদের এইভাবে বের হয়ে আসা, কেন এইভাবে চিন্তা করছেন, সেখানে এত সুন্দর একটা থট থাকতে পারে, সেটা আমি ফার্স্ট আপনার কাছ থেকে ক্লিয়ার হলাম। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।